হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেল অফ টুগেদারনেস। আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সুমনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দুজনের প্রথম ক্রুজ শিপের এক্সপিরিয়েন্স আর তার সঙ্গে একটা নতুন দেশ ঘোরার অভিজ্ঞতাও। আমরা গেছিলাম বাহামাসে, আর ফ্লোরিডায় থাকার দরুন আমরা এই ক্রুজ শিপের পোর্টটা অনেকবার দেখেছি, তবে কবে যাব ভাবতে ভাবতে প্ল্যান করে আমরা চলেই যাই। এবং আমাদের শিপটা ছিল রয়্যাল ক্যারিবিয়ানের লিবার্টি অফ দ্য সিজ। শিপের ভেতরে ঢুকে যখন আমি এই ইন্টেরিয়রটা দেখি, আই ওয়াজ লাইক ওয়াও। হ্যাঁ, সিনেমাতে দেখেছি, তবে নিজের চোখে দেখার মধ্যে একটা আলাদা অভিজ্ঞতা তো রয়েছে। সবার প্রথমে আমরা চলে যাই 7 তলায়, কারণ আমাদের রুমটা ছিল সেখানেই। আর দরজা খুলে এত সুন্দর একটা কিউট রুম দেখে আর সব থেকে ভাল লেগেছে এখানকার ব্যালকনিটা, যেখান থেকে আপনি সমুদ্রের নীল রং আর আকাশের নীল রং একসঙ্গে মিশতে দেখতে পারবেন। ব্যালকনির দরজাটা খুলেই দেখি যে সেখানে আরও 2টো ক্রুজ শিপ ওয়েট করছে এবং তারাও যাবে বাহামাসের উদ্দেশ্যে। বাহামাস কিন্তু বেশ কিছু ছোট বড় দ্বীপ নিয়ে তৈরি, আর আপনাদেরকে সেটাই ঘুরে দেখাবো। ও, রুমের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুমও ছিল। এরকম একটা ছোট রুমের মধ্যে একটা আরও ছোট বাথরুম এবং এসেনশিয়াল বাথরুমে যা যা দরকার সব কিছুই এখানে ছিল। আমরা আমাদের দুজনের আইডি গ্র্যাব করে এবার একটু ঘুরতে বেরোই ক্রুজের ভেতরটা আর বাইরেটা দেখার জন্য। চলুন আপনাদেরকেও দেখাই। ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই আইডিয়া করে ফেলেছেন যে এই ক্রুজ শিপটা ঠিক কতটা বড়। যেহেতু এটা একটি ফ্যামিলি ক্রুজ শিপ ছিল, তাই বাচ্চার থেকে বয়স্ক সবার এন্টারটেনমেন্ট কিন্তু এক ছাদের তলাতেই। এটা 14 তলা অবধি ছিল এবং আমরা একদম উপরের ফ্লোর থেকে দেখছিলাম যে পোর্টটা ঠিক কতটা বিজি। এখানে জিম থেকে শুরু করে ফুড কোর্ট কি নেই। আর আমার দেখা সব থেকে বিজিয়েস্ট প্লেস in this cruise ship was the food deck. বিকেল হতে হতেই ক্রুজ শিপটা চলতে শুরু করে এবং আমরা এখন বাহামাসের সব থেকে পপুলার জায়গা, যেটা হচ্ছে বাহামাসের রাজধানী শহর নাসাউতে, সেখানে যাব। শুনেছি নাসাউ খুব প্রাণবন্ত একটা শহর এবং বিকেলবেলা ক্রুজ শুরু করেছে আর পরের দিন সকালবেলা পৌঁছাবে। তার মধ্যে আমরা একটু রেডি হয়ে বিকেলের এন্টারটেনমেন্টগুলো এনজয় করতে গেছিলাম। কি দেখলেন তো ক্যারাওকে নাইটসে কীরকমভাবে সবাই এনজয় করছে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম ক্রুজ শিপের আরও একটি প্রান্তে, যেখানে ছিল আর্ট গ্যালারি এবং সেখানে এক একটা ছবি কত লাখ লাখ টাকা দিয়ে লোকজন বিক্রি করছে। আর তারপরে আমাদের ক্ষুধার্ত মন আবার ক্রুজ শিপের সব থেকে বিজিয়েস্ট প্লেস যেখানে ফাইন ডাইনিংয়ে, সেখানে আমরা চলে যাই এবং সেদিনকে আমাদের ডিনারে কী কী খাই সেটাই দেখার। এটা ছিল ক্র্যাব কেক এবং সেটা ছাড়াও শ্রিম্পের একটা মেনু ছিল, এছাড়াও ছিল বিভিন্ন বিভিন্ন অপশনস। তার মধ্যে থেকে আমরা এগুলোই চুজ করে নিই। ক্রুজে কিন্তু এন্টারটেনমেন্টের জন্য বেশ কিছু শো চলে, তার মধ্যে এই আইস স্কেটিং শোটা অনবদ্য।
প্রথম দিন রাতের মতো এন্টারটেনমেন্ট ছিল এইটুকুই, এবং এরপর আমরা চলে যাই ঘুমাতে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি পৌঁছে গেছি নাসাউতে। মনে আছে নিশ্চয়ই, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম নাসাউ এই বাহামাজের রাজধানী, এবং ক্যারিবিয়ান আইল্যান্ডে এরকম আরও অনেক ছোট ছোট আইল্যান্ড রয়েছে। আর বারান্দায় গিয়ে দেখি যে পোর্ট তখন ভীষণ ব্যস্ত। এত সকাল সকাল সবাই রওনা দিয়ে দিয়েছে বাহামাজের আরও ছোট বড় দ্বীপগুলো ঘোরার জন্য, এবং তখনও আমরা আমাদের ব্রেকফাস্টও সেরে উঠতে পারিনি। ও দেখাচ্ছি আপনাদেরকে, এখানে তখন আরও একটা ক্রুজ এসে দাঁড়িয়েছে ডিজনি উইশের, এবং আমি শুনেছি যে এই ক্রুজটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। ও আপনাদেরকে বলে রাখি, আমাদের 3 দিনের ক্রুজ শিপের খাওয়া দাওয়া থাকা এবং সব আদার্স অ্যাক্টিভিটিস নিয়ে খরচা পড়েছিল নিয়ার অ্যাবাউট $1000। যাকগে, সকাল সকাল একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি, কারণ সেদিনে আমাদের বাইরে থাকার প্ল্যান হচ্ছিল 5 ঘন্টা। ব্রেকফাস্টে কী কী ছিল দেখুন, এবং আপনি যতবার খুশি খেতে পারেন। এইবার আমরা যাচ্ছি নাসাউয়ের মেন পোর্টে। আপনাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাই। পোর্টের বাইরে এরকম ছোট বড় অনেক দোকান ছিল, এবং তার সঙ্গে ছিল বাহামাজের এই মিউজিয়ামটাও। আপনি এখানে ট্যাক্সি নিয়েও পুরো নাসাউ ঘুরতে পারেন। এছাড়া আপনি এখানে বুক করতে পারেন 2 পায়ের স্কুটি, এবং আমরা এখন সেই স্কুটি বুক করার উদ্দেশ্যেই যাচ্ছি। আর এর পরের স্টোরিটা আমি বলবো না, আপনারা দেখুন। উৎসব জাস্ট পাগলের মতো বার্গেনিং করলো, করে 120 টাকার থেকে ও স্কুটারটা ভাড়া নিল 50 টাকায়। প্রায় 5-6 জনকে জিজ্ঞেস করলো। মানে আমার তো এত ধৈর্য নেই, বাট ওর ধৈর্যের ফলও পেয়েছে। সেলফ স্টার্ট হয় না, ইন্ডিকেটর ভাঙা, এটা খুলে পড়ে যাচ্ছে। কোনটা? তো এটা হচ্ছে তুমি বার্গেনিং বেশি করলে এরকমই দেবে। আয়না নেই। যাই হোক, এরকম একটা অদ্ভুত স্কুটার নিয়ে আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়লাম নাসাউতে। আইল্যান্ডটা যেহেতু ছোট, তাই জায়গাটা অনেকটাই আমরা কভার করেছিলাম, এবং মাঝখানে আমরা বেশ কয়েকটা বিচেও দাঁড়িয়েছিলাম। নাসাউতে রাম খুব ফেমাস, তবে আপনি যদি ওখানে গিয়ে কোনো ড্রিঙ্কস কিনতে চান, তার জন্য আপনাকে একটা লিমিটেড অ্যালাউন্স রয়েছে, এবং আপনাকে সেটা জাহাজে এক জায়গায় রেখে দিতে হবে, এবং আপনি যখন আবার ইউএসএতে নামবেন তখন আপনি ওই টোকেনটা দিয়ে আবার ড্রিঙ্কসটা নিয়ে ফিরতে পারবেন। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এখান থেকে নাকি যুদ্ধ হতো, এবং জায়গাটা দেখে মনে হচ্ছিল যে ওরা খুব সুন্দর করেই সংরক্ষণ করে রেখেছে। নাসাউয়ের বীচগুলো কিন্তু বেশ অন্যরকম, কারণ এখানে যেহেতু লোক সংখ্যা কম, তাই বীচগুলো পরিষ্কার আর জলের রঙটাও অসাধারণ। বিকেলের মধ্যে আমরা আবার ক্রুজে ফিরে আসি, এবং সেদিনকে একটা ড্রেস কোড ছিল, এবং সেই ড্রেস কোড ফলো করেই এখানে সবাই স্যুটেড বুটেড হয়ে ঘুরছিল, আর আমরাও সেই মতো রেডি হইনি। এবার আপনাদেরকে দেখাই সেদিনের স্পেশাল কী ছিল। সেদিনের স্পেশাল ছিল ডিনার, আর মেনু ছিল ইটালিয়ান, আমার ফেভারেট, এবং আমরা সেদিনের মাত্র রাত্রে ডিনার করে বেশ এনজয় করি। সেদিনও আমরা 3-4টে শো দেখি, কিন্তু সব শো অ্যাকচুয়ালি রেকর্ড করা যায় না, তাই সেগুলো আমরা রেকর্ড করিনি কপিরাইটের জন্য। তার সঙ্গে আমরা নাচ গানও করি, এবং সেদিনের রাত্রের মতো পার্টি ওখানেই শেষ। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে যাই কোকো কেতে, যেটা রয়্যাল ক্যারিবিয়ানের নিজস্ব আইল্যান্ড, এবং সেখানে ওয়াটার পার্ক থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কয়েকটা বিচ রয়েছে। চলুন আপনাদেরকে
কোকোকিটাও ঘুরে দেখাই। এখানে এই ভদ্রলোক কোকোকি আইল্যান্ডে কী কী রয়েছে সেটা এই ম্যাপে বোঝাচ্ছে। বাই দ্য ওয়ে, ওয়াটার পার্কের অ্যাক্সেসের জন্য কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এটা ক্রুজের টিকিটের সঙ্গে অ্যাডজাস্ট করবে না, এবং প্রায় এক একজনের $80 ওপরে ছিল। কিন্তু সেটা ছাড়া আপনি এখানে ফ্রিতে এন্টারটেনমেন্টের জন্য কিছু রেস্টুরেন্ট পাবেন, গান বাজনা তো হচ্ছেই, আর তার সঙ্গে বিচে রোদ পোহাতেও পারবেন। সেদিনকে দুপুরের লাঞ্চ ছিল কোকোকি আইল্যান্ডের ভেতরে, এবং খাওয়ার মেনু বেসিক্যালি ছিল মেক্সিকান, আর সেটা ছাড়াও কিউবানও ছিল। বিভিন্ন রকমের ফ্রুটস থেকে শুরু করে কিউবান স্যান্ডউইচ এবং ট্যাকোস। তো আমি আমার ট্যাকোস নিজের মতোই বানিয়ে নিয়েছিলাম, এবং তারপরে আমরা চলে যাই একটু চিল করতে। আর বাহামার মেয়েদের কী সুন্দর সুন্দর নাচের স্টেপ, সেগুলোও দেখছিলাম আমরা। আর এইটুকু এন্টারটেনমেন্টের পরে আমাদেরকে আবার ক্রুজ শিপে ফিরে যেতে হতো। অ্যাকচুয়ালি আপনাকে যখন একটা জায়গায় ড্রপ করবে এবং তারপরে জানিয়ে দেবে কতক্ষণের মধ্যে আপনাকে শিপে ফিরতে হবে, এবং যদি আপনি সময় ব্যাক না করেন তাহলে শিপ আপনাকে ছেড়ে চলে যাবে। যাই হোক, শিপে ফেরার পর আমরা একদম ডেকের ওপরে চলে যাই সানসেট দেখতে। যেতে যেতে সান তো সেট হয়ে গেছিলো, কিন্তু সেই যে টাইটানিকের একটা ফিলিংস, সেটা আমরা মিস করতে চাইছিলাম না। তাই দেরি হলেও আমরা ওপরে বেশ কিছুক্ষণ বসে সময় কাটাই। ব্যাস, আর কি, ক্রুজ শিপের বাকি যে প্রান্ত বাকি ছিল সেই জায়গাগুলো ঘুরে আমরা চলে যাই আমাদের সেদিনের লেটেস্ট ফুড দ্য ক্যারিবিয়ানের জার্ক চিকেন ট্রাই করতে। এবং যদি অনেস্টলি বলি, খেতে ঠিকই ছিল, বাট পোর্শন বেশ বেশি ছিল। সেটা ছাড়া আমাদের যেটা সব থেকে বেশি ভাল লেগেছে, যে এখানকার যে শেফরা, হেল্পাররা এত অক্লান্ত পরিশ্রম করছে, এবং তাদেরকে চিয়ার আপ করার জন্য সবাই কী সুন্দর করে তাদেরকে রুমাল ঘুরিয়ে অ্যাপ্রিসিয়েট করছে। ব্যাস, আমাদের 3 দিনের ক্রুজ শিপের ভ্রমণ ছিল এইটুকুই। আর এখন ব্যাক টু ফ্লোরিডা। পোর্টে অলরেডি শিপ দাঁড়িয়ে আছে, এবং সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। কেউ যদি বাহামাস ঘুরতে যেতে চায় তার সঙ্গে ভিডিওটা শেয়ারও করতে পারেন। রয়্যাল ক্যারিবিয়ান ছাড়াও কিন্তু আরও অনেক শিপ ছাড়ে, অরল্যান্ডো থেকেও ছাড়ে এবং মায়ামির থেকেও ছাড়ে। তাই আপনার চয়েস অফ শিপ, আপনি বাহামাসের কোন কোন আইল্যান্ডে যেতে চান সেগুলো দেখে অবশ্যই ঘুরে আসবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।